ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, ঈদের উৎসবটা যদি আমাদের সবার হয় এবং সেই উৎসবে আমরা যদি ফ্রিলি শুয়োরের মাংস খাই, উনি খাবেন তো? ওনার দলবল তো সেই কথাই বলে। ভালো অভিনেত্রী এবং ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী রমণী, তুই পশ্চিমবঙ্গ সরকারের হাত দেবে। পশ্চিমবঙ্গ সরকারের অলিখিত মালিক ছিলেন ভাইপো দাস, যার অঙ্গুলি হেলনে প্রশাসন চলত। আমার খারাপ লাগে শুনতে যে পশ্চিমবঙ্গের যে প্রধান আয় সেটা হচ্ছে মদ বিক্রি এবং পেট্রোল ডিজেল বিক্রির যে ভ্যাট সারা ভারতবর্ষের সর্বোচ্চ, তার থেকে। কি অদ্ভুত একটা রাজ্য এবং তার কি অদ্ভুত শাসন করা হয়েছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে উস্কানিমূলক ভাষণের অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের এবং সহ 3টি ধারায় মামলা হয়েছে, কি বলবেন? দেখো, উস্কানিমূলক বক্তৃতা তো শুধু ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে ওই যে সেই 31শে মার্চ 2026 ওনার ভাষণের জন্য যেটা করা হয়েছে সেটা ছাড়াও উনি সবসময় এরকম উস্কানিমূলক বক্তৃতা দেন। উনি প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে তুলে আনেন, দেশের মাননীয় তোমার স্বরাষ্ট্রমন্ত্রী তার চেহারা দেখে ব্যঙ্গ করেন। ওনার দলবল, ওনার নেতা, তারা ভারতের মাননীয় রাষ্ট্রপতিজি, মাননীয় রাষ্ট্রপতিজি, তাকে নিয়েও কুৎসিত মন্তব্য করে। এটা এদের বৈশিষ্ট্য, এদের চারিত্রিক এবং কি বলবো, এদের সংস্কৃতি। তো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে উনি ওই সময়ে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গে একটি বিশেষ মানে গোষ্ঠীকে সম্পর্কে বলা যে উনি ক্ষমতায় না থাকলে ওই গোষ্ঠী নাকি অন্যদের 1 সেকেন্ডে শেষ করে দেবে। এই ভীতি প্রদর্শন, এটা কিন্তু ভারতীয় সংবিধান এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নন বেইলেবল অফেন্স, এবং কোনো মুখ্যমন্ত্রী হলেও কিন্তু এ ব্যাপারে তার ছাড় থাকার কথা নয়। যদিও মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তাকে প্রসিড করতে গেলে ফার্দার সেখানে কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে। এই মুহূর্তে সেই বাধ্যবাধকতা নেই, সেই জন্য এফআইআর হয়েছে। এবং আমি যতদূর শুনেছি এখন অবধি 3টে এফআইআর হয়েছে, তার মধ্যে এই এফআইআরটা নন বেইলেবল। এবং এই এফআইআর প্রথমে নেতাজি নগর থানায় হয়। নেতাজি নগরে যেহেতু ঘটনাটা ঘটেনি, ঘটনা ঘটার জায়গা হচ্ছে পার্ক স্ট্রিটের থানার এখতিয়ারে, সেই জন্য 0 এফআইআর করে পার্ক স্ট্রিটে সেটা ট্রান্সফার করা হয়েছে। এই অবধি খুব স্বাভাবিক আছে। এবং এরপরে ওনার বিরুদ্ধে যদি ইনভেস্টিগেশন হয়, এফআইআর হয়েছে যখন, ইনভেস্টিগেশন করতেই হবে। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যখন অ্যাকসেপ্টেড হয়েছে, তো সেই অনুযায়ী যা যা হবার আইনত সেটা হওয়া উচিত। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ধর্মতলায় ধর্ণা দিয়েছিলেন উনি ভোটে হারার পরে, সেখানেও আমরা দেখেছিলাম উস্কানিমূলক মন্তব্য করা, সেখানেও আমরা দেখেছিলাম ওনার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। হ্যাঁ, এখন তো মুশকিলটা কি হচ্ছে, উনি গত 15 বছর শাসন করেছেন। তার আগে উনি যে কথায় কথায় গদ্দার বলেন, আসল গদ্দার কি সেটা তো আমি বহুবার দেখিয়ে দিয়েছি। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে 1 নম্বর গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। 1984 সালে কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছিলেন, যিনি যেই টিকিটে তিনি জিতেছিলেন পার্লামেন্টে, তার রাজনৈতিক পরিচিতি শুরু হয়েছিল। তার পরবর্তীকালে তিনি আবার সেই মানে কংগ্রেসের সঙ্গে গদ্দারগিরি, এই রাজীব গান্ধীর সঙ্গে গদ্দারগিরি করে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে গেলেন। তখন বিজেপি এবং অটল বিহারী বাজপেয়ীকে কিছুদিন বাদে পেছনে ছুরি মেরে আবার তিনি কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। তারপরে কংগ্রেসকেও ছুরি মেরে তিনি নতুন দল তৈরি করলেন এবং সেই দলে সবচেয়ে আগে পশ্চিমবঙ্গ থেকে যেই রাজনৈতিক দলকে তুলে দেওয়ার কাজে ব্রতী হলেন, সেই দলকে নিজের মধ্যে ঢুকিয়ে নেওয়ার জন্য, তার নাম হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস।
এর পরবর্তীকালে তিনি ইন্ডি জোটে গেলেন। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখো, মমতা ব্যানার্জি যাদের যাদের হাত একসময় ধরেছেন এবং যাদের যাদের তিনি পরবর্তীকালে সবাইকেই ছুরি মেরেছেন পেছন থেকে, সেই গদ্দার মমতা ব্যানার্জির কারণে যারাই মমতা ব্যানার্জির কাছাকাছি এসছে তাদেরই পতন হয়েছে। এবং সেইটা বোধহয় এখন পশ্চিমবঙ্গ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ভারতের লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার এরা এই ব্যাপারটা অনুধাবন করে মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম তারা গাদ্দারগিরি করছে। এখন মমতা ব্যানার্জির মুখ দিয়ে এবং তার ছানা পোনা ওইসব ভাইপো দা আরও কী সব আছে টাছে তাদের মুখ দিয়ে অনেক ভালো ভালো কথা বেরোচ্ছে, কিন্তু তাদের কার্যপদ্ধতি, তাদের কার্য বিবরণী যা করেছে সেইগুলো তো অন্য কথা বলে। এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের মঞ্চ থেকে ধরনের কথা বলেছে, হিন্দু ধর্ম গান্দা ধর্ম, বা বিভিন্ন সময় আমরা দেখেছি এই ধরনের মন্তব্য, কিন্তু উনি সাম্প্রদায়িক মন্তব্য। আমি তো আগেও বলেছি মমতা ব্যানার্জি একজন হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী নারী। উনি কখনো হিন্দু ধর্মকে ভালো বলতে পারেন না। অনেকে বলে উনি নাকি দুর্গা পুজো করেন, না কালী পুজো করেন, উনি নাকি কালী পুজো করেন। আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে তার মাধ্যমে কিন্তু প্রমাণ হয় না যে উনি হিন্দু। তার কারণ হচ্ছে সাম্প্রতিককালে আমরা জানি মুম্বাইয়ে যে গণপতি বাপ্পার পুজো হয়, সেই পুজো কিন্তু সলমান খানের বাড়িতেও হয়, মানে সেলিম খানের বাড়িতে, ওর পিতৃদেব। তো তার মানে তারা হিন্দু হয়ে গেল সেটা নয়। আরেকটা বলি, পশ্চিমবঙ্গে আজকে বাংলা, তখন পশ্চিমবঙ্গ ছিল না, বাংলায় নজরুল ইসলাম বলে এক ভদ্রলোক ছিলেন কবি, তিনি কিন্তু কালী পুজো করতেন। এতে কিন্তু নজরুল ইসলাম যে মুসলমান সেটাও হ্রাস পায় না এবং হিন্দু হয়েছেন সেটাও কিন্তু প্রমাণ হয় না। আর তিনি যে হিন্দু হননি তার স্টেটমেন্ট, এবং আশালতা দেবী যার পরবর্তীকালে উনি কাজী প্রমীলা ইসলাম নাম করিয়ে দিয়ে বিবাহ করেছিলেন, সেটারও কিছু মানে চেঞ্জ হয় না। তারপরে রেড রোডে উনি গান্দা ধর্ম বলেছেন, আমি ওনার কাজ দিয়ে গন্দা ধর্ম বলে দিচ্ছি। আমরা দুর্গা মায়ের পুজো করি, মাতৃবন্দনা, দেশ ও মাতৃকার বন্দনাতেও কিন্তু মা দুর্গার কথা বন্দে মাতরমে আছে। উনি কি করেন সারা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। উনি সেজে গুজে সপারিষদ দাঁড়িয়ে থাকেন, আর মা দুর্গারা বিভিন্ন জায়গায় যারা পূজিত হয়েছেন 4 দিন ধরে, তারা যখন বিসর্জনের পথে যাত্রা করেন তারা লাইন করে ওনাকে দর্শন করে তারপরে তারা তাদের মূর্তি বিসর্জন হয়। এটা কোন হিন্দু মেনে নিতে পারে? উনি দুর্গা পূজাকে কোনোদিন দুর্গা পূজা বলেননি, উনি শারদোৎসব, দুর্গোৎসব বলেছেন। উনি বলতেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, ঈদের উৎসবটা যদি আমাদের সবার হয় এবং সেই উৎসবে আমরা যদি ফ্রিলি শুয়োরের মাংস খাই, উনি খাবেন তো? ওনার দলবল তো সেই কথাই বলে। উনি একজন ভালো অভিনেত্রী এবং ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী রমণী। অন্যদিকে আমরা দেখলাম সকালবেলা অভিষেক ব্যানার্জির বাড়িতে, কালীঘাটের বাড়িতে শালবনী থানার পুলিশ তারা এসেছিলেন এবং তারা মূলত ওনার যে আত্মসহায়ক সে লুকিয়ে আছে কিনা এই সন্দেহে ওনার বাড়িতে তল্লাশি করতে এসছে। অভিষেক ব্যানার্জি তো যেখানেই তুমি পশ্চিমবঙ্গ সরকারের হাত দেবে, পশ্চিমবঙ্গ সরকারের অলিখিত মালিক ছিলেন ভাইপোদা, যার অঙ্গুলি হেলনে প্রশাসন চলতো। তার একটা আইউ প্যাক না কি না আই প্যাক কি একটা আছে, হ্যাঁ প্যাক প্যাক করতো। তো তারা নাকি সব টাকা পয়সা তুলতো এবং নাকি সচিবদের, বিভিন্ন উপাচার্যদের সবাইকেই টাকা তুলে তাকে দিতে হতো। তা যেখানেই টাকার গন্ধ সেখানেই ওনার নোংরা হাতের পরিচয় পাওয়া যাবে। এটা নতুন করে কি শালবনী কেন? শালবনীতে ওই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ একজন কি বিখ্যাত খেলোয়াড় আছে না, যে খেলোয়াড় থেকে কুইজ মাস্টার সবই হয়। হ্যাঁ, কিন্তু তিনি সেই স্পেনের সে
কি বলে তোমার ওই ইস্পাত। হ্যাঁ, স্পেনের একজন বিশাল শিল্পপতি হয়ে শালবনীতে একটা ইস্পাত কারখানা খুলতে চেয়েছিলেন। সারা পৃথিবীতে যখন ইস্পাত শিল্পে মন্দা, চীনের মতো লোক এবং ইস্পাতের জায়েন্ট মিত্তালদের মতো লোকেরা যখন পৃথিবীতে নতুন তোমার ইস্পাত কারখানা খুলতে ভয় পাচ্ছে, উনি এগিয়ে এসেছিলেন, উনি ইস্পাত কারখানা খুলবেন। তারপরে সেই ইস্পাত কারখানার কি অবস্থা হলো, ভাইপোদার দেশপ্রেমের মতো, সেটাও এখন উবে গেছে। এইসব সবকিছু ইনভেস্টিগেশন করা উচিত। পাবলিক মানি যেখানেই যাবে সেই জায়গায় ইনভেস্টিগেশন করাটা কিন্তু কর্তব্য সরকারের। 125 জনকে ঘুষের বিনিময়ে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র এবং সেই সঙ্গে সোনাও নিয়েছেন ঘুষ। এই মামলার কারণে ওনার ইডি হচ্ছে ওনার 8টি মানে ওনার দক্ষিণেশ্বরের বাড়ি, ওনার জোকার বাড়ি এবং কি ভবানীপুর সহ আরো 8টি জায়গায় তল্লাশি করছে। আচ্ছা, এই মদ অন মিত্র যার কথা বললে, হ্যাঁ, তার প্রফেশন কি আমি কিন্তু জানি না। ব্যবসায়ী টেবসায়ী হতে পারেন। ওই ভাইপো যেমন সেই লিপস অ্যান্ড বাউন্স তার কোম্পানির মালিক, এবং আজ পর্যন্ত আমি, তোমরাও জানো, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি একটাই বলেছি, লিখেছি যে এই ভাইপোদার ব্যবসাগুলো কি কি ব্যবসায়ী সেটা আমি জানতে চাই। কিভাবে ব্যবসা, কি কত টাকার আমার দরকার নেই, কি কি ব্যবসা করতে। এই মদ অন বাবু, হ্যাঁ, তারও ব্যবসাগুলো কি? কারণ একটা মানুষের কি বললে 9টা বাড়ি, আমার প্রফেশন 8টি জায়গায় বাড়ি। আচ্ছা, 9টা নয় 8টা, একটা ভুল হয়েছিল। তো এইরকম 8টা জায়গায় বাড়ি রাখা, এটা তো মানে আমার প্রফেশন তো স্বীকৃত। আমার প্রফেশন তুমি, আমি কে, তুমি কি বলে গুগল খুললেও পেয়ে যাবে, বহু জায়গায় পেয়ে যাবে, ওয়েবসাইটেও পাবে। 8টি জায়গা, 3টে বাড়ি, এগুলো উনি করলেন কি করে? 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, একটা তৃণমূলের নেতা দেখাও যে অসৎ এবং লম্পট নয় বা লম্পটি নয়। কারণ তৃণমূল পুরোটাই তো এই দুর্নীতির ফেভিকলের ওপর দাঁড়িয়েছিল। পুরো দলটাই তো এইভাবেই তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি এভাবেই তৈরি করেছে। মমতা ব্যানার্জির অফিসিয়াল 3টে বার্থডে আছে, মানে তিনি 3টে আলাদা আলাদা দিনে 1 বছরে জন্মেছেন আর কি। তো এইটা তো পুরোটাই মিথ্যাচার, মিথ্যায় ভরা। আমার এগুলো নিয়ে কোনো আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে সরকারি সম্পত্তি, পাবলিক প্রপার্টি, পাবলিক মানি, সেটা যদি 9-6 হয়, পরবর্তী সরকার এবং প্রশাসন দায়বদ্ধ সেই 9-6কে আটকানো, সেটা বন্ধ করতে, যতটা সম্ভব সেই অর্থ এবং সম্পত্তি রিকভার করতে এবং দোষীদের শাস্তি দিতে। সেই দিকে যদি প্রসেস এগোতে থাকে তাহলে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য। আমরা দেখেছি পুরো নিয়োগ দুর্নীতি, উনি সোনাও ঘুষ নিতে হয়। দেখো, আমি তো টাকা ছাড়াও সোনা ঘুষ, হ্যাঁ, যে ভাইপো নাকি সোনা তো ছেড়েই দাও, সে নাকি কয়লা, বালি, তারপরে খাদানের পাথর, সেগুলোও খেত। যেখান থেকেই পয়সা পাওয়া যাবে সেটাই খাওয়া যায়। আর মদ তো ছেড়েই দাও। পশ্চিমবঙ্গের মানে বর্তমান যিনি অর্থমন্ত্রী, তার একটা স্টেটমেন্ট আজকে দেখলাম, খুবই খারাপ অবস্থা। তিনি বলেছেন যে, আমার খারাপ লাগে শুনতে, যে পশ্চিমবঙ্গের যে প্রধান আয় সেটা হচ্ছে মদ বিক্রি এবং পেট্রোল ডিজেল বিক্রির যে ভ্যাট, সারা ভারতবর্ষের সর্বোচ্চ, তার থেকে। কি অদ্ভুত একটা রাজ্য এবং তার কি অদ্ভুত শাসন করা হয়েছে। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा।
प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।